অরিন্দমদা, তুমি তো বাংলা পক্ষের সাথে যুক্ত, তুমি এবার একটা বইও লিখেছো। আগে তো বলো বইমেলাতে কেমন বিক্রি হলো? বইটা এবারে নয়, এটা বই এই বইটার আর কি সেকেন্ড এডিশন বেরিয়েছে। গতবার এই বইটা 9 দিনের মধ্যে শেষ হয়ে গেছিল, বাকি দিন আমরা বইমেলায় দিতে পারি। তো বহু মানুষ এসেছিলেন, আমরা বলেছিলাম ঠিক আছে আমরা পরবর্তী সময় করব। পরবর্তী সময় এই বইমেলায় এসছে বইটা। এবং মজার বিষয় হলো কাল পর্যন্ত যে ডেটা পেলাম সেটা হচ্ছে বয় বাঙালি বয় বাণিজ্য, তার যে সেকেন্ড এডিশনের 50% শেষ হয়ে গেছে। আজকে আশা করছি আমরা। তাও এটা অনুমানিক কত বিক্রি হয়েছে? গত বইমেলায় যেহেতু আমরা প্রথম এই বইটা করেছিলাম, আমরা 500 কপি ছেপেছিলাম। 500 কপি 9 দিনে বেরিয়ে গেছিল। এই বইমেলায় আমরা যখন দেখলাম চাহিদা বেশি, 1000 কপি ছেপেছি। 1000 কপির মধ্যে আমি শুনলাম 600 মতো বেরিয়ে গেছে। আর বইয়ের সারাংশটা একটু বলে দাও। দেখো, বইয়ের সারাংশটা প্রথমেই বইয়ের যেটা যদি তুমি দেখো কভার পেজে, সেখানে লেখা আছে এটা ব্যবসা শেখার বই নয়, পুঁজি পুনরুদ্ধারের নথি এটা। তো এই বইয়ের মধ্যে লেখা আছে সেই সব জিনিস, কিছু কিছু যে মিথ আমাদের বাঙালি ব্যবসায়ীদের জড়িয়ে আছে। যেহেতু আমি প্রথম প্রজন্মের বাঙালি ব্যবসায়ী, এবং এই বইটা পুরোটাই কিন্তু তুমি বলতে পারো ঠেকে ঠেকে ধাক্কা মেরে শতবার ব্যর্থ হওয়া একজন বাঙালি ব্যবসায়ী তার ব্যর্থতার কারণগুলো লিখে দিয়েছে। আর সে চেষ্টা করেছে তার ব্যর্থতার কারণগুলোকে খুঁজে বার করতে গিয়ে সে বুঝতে পেরেছে কি করে বাঙালি পাড়ায় চট করে বাইরে থেকে এসে মুদির দোকান হয়ে যায়, কি করে বড় বাজারের গদিতে কি পদ্ধতিতে একটা ছোট্ট গদি থেকে কোটি কোটি টাকার জিনিস সরবরাহ করা হয়। এই যে সমস্ত অঙ্কগুলো, টেবিল কি, কিটি কি, কোথা থেকে পয়সা আসে, সেই পয়সার সূত্র কি, সেই পয়সা কিভাবে বিনিয়োগ হয়, এই সমস্ত জিনিসগুলোকে যতটুকু আমি সংগ্রহ করতে পেরেছি, ধরো 2001 থেকে 2023 পর্যন্ত আমার এই ব্যবসার অভিজ্ঞতায় আমি যে ধাক্কা খেতে খেতে যা সংগ্রহ করতে পেরেছি সেগুলো দেওয়া আছে। আর এখানে মজা হয়েছে, এখানে বইটা এসেছে হচ্ছে বিশুদা। তোমার মনে থাকবে সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সিনেমা যেখানে বিশুদা বাঙালিকে বলছে ব্যবসা করতে, বিশুদা এসছে, তোপসে এসছে, ফেলুদার একটা রেফারেন্স এসছে। অর্থাৎ বাঙালি আইকনিক চরিত্রগুলো এখানে আসলে বাঙালিকে ব্যবসা শেখাবার চেষ্টা করেছে। এটাই মোটামুটি বইটার একটা জিনিস। এই যে তোমরা বারবার বলো যে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, এই পরিস্থিতিটা যে আমরা ক্রিয়েট হলো, এটা কেন হলো? মানে তোমার কি মতে? দেখো, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, একদম সঠিক। পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, কিছুটা অবশ্যই তার রাজনৈতিক প্রেক্ষাপট আছে, কিছুটা আমরা বাঙালিরা দরজা টরজা খুলে রেখে দিয়েছি, চোর তো ভাই ঢুকবেই। এখন সময় এসেছে দরজা জানলা বন্ধ করে নিরাপদে থাক। তুমি চোর বলছো কেন? এদের দেখো, আমরা তো আগে ডাকাত হতে পারে, চোর ডাকাত তুমি বলছো। আমরা দেখো, আমরা তো ভারতে থাকি, অন্য কোনো রাজ্যের লোক তো যে কোনো রাজ্যে এসে। না, এটা তো ভারতের সংবিধান বলেছে যে যে কোনো জায়গায় যে কোনো মানুষ গিয়ে কাজ করতে পারে। বাংলার বাইরে প্রচুর বাঙালি গিয়ে কাজ করে, এটাও বাস্তব। এখানে এসেও মানুষ কাজ করবে। কিন্তু প্রশ্নটা তখন হয় যখন অতিথি আর চোরের পার্থক্য বোঝাতো। তোমার বাড়িতে অতিথি যখন আসে তুমি তাকে ওয়েলকাম করো, মিষ্টির থালা নিয়ে যাও। কিন্তু যে লোকটা অতিথির বেশে আসলে তোমার বাড়িটা দখল করতে এসেছে, যে লোকটা অতিথির বেশে আসলে তোমার সম্পদটাকে লুট করে নিয়ে যেতে এসেছে, যে লোকটা অতিথির বেশে তোমাকে হত্যা করতে এসেছে বা তোমার ক্ষতি করতে এসেছে, তোমার পরিবারের ক্ষতি করতে এসেছে, তোমার মাটি দখল করতে এসেছে, তোমার বাড়িটা দখল করতে এসেছে, তোমাকে উপড়ে ফেলেছে, সে অতিথি কিন্তু তোমার অতিথি নয়, সে অতিথি চোর। না, কিন্তু অনেকে বলে যে সবাই এরকম নয়, সবাই এরকম নয়। না, খুব স্বাভাবিক, সবাই এরকম নয়। বেশিরভাগ যদি এরকম হয় তাহলে তো আমাকে সেই বেশিরভাগদের আটকানোর জন্য বাড়িতে বেড়া দিতেই হবে। সব গরু সব ছাগল কি এসে সব বাড়ির বাগানে খায়? কিন্তু গরু ছাগলের ধর্মই হচ্ছে বাগানে শাকসবজি দেখলে খেয়ে নেওয়া। তো আমাকে সেই একটা দুটো গরু ছাগল খায় না, তারা হয়তো পেট ভরে গেছে তাই খাচ্ছে না, তাই জন্য আমার বাগানটাকে আমি খুলে দিতে পারি না। আমাকে গরু ছাগলের আটকানোর জন্য বাগানটায় বেড়া দিতেই হবে। আমি তোমার কথার সাথে 100% সহমত, এবং এটা বলতে চাই ওই বেড়ার নামই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। অবশ্যই এই বেড়ার নামই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, এবং এই বেড়া থেকে পাঁচিল, পাঁচিল থেকে রাজপথ, এই সমস্ত যে বিষয়টা, অর্থাৎ বাংলার পুঁজি, বাজার, চাকরি, শিক্ষা, ব্যবসা, টোটো লাইন, যা যা বলবে, এই সবকে ঘিরে যে বাংলা, সেই বাংলারকে যে রক্ষা করার বেড়া, সেই রক্ষা করার বেড়ার নামই বাঙালি জাতীয়তাবাদ।